ঠাকুর ঘরে কেড়ে আমি কিন্তু কলা খাইনি, গোছের এই ধরনের কথাবার্তা আমরা দেখেছি। 14 বছর বয়সী নাবালক বাবার সংখ্যা 85 লক্ষ। এদেরকে মমতা ব্যানার্জি কেন রাখতে চাই রাজ্যে? কারণ এরা ভোটের সময় ভোটটাকে ম্যানিপুলেট করে, ভোটটাকে লুট করে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে অনেকের ভোটাধিকার বাদ গিয়েছে, আমি দুঃখিত। হ্যাঁ, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কিন্তু কলা খাইনি, গোছের এই ধরনের কথাবার্তা। এই যে 1,20,00,000 নাম বাদ যাবে, এই স্পেসিফিক তথ্যটা উনি কোথা থেকে পেলেন? তার মানে এই যে এসআইআর এর প্রথম থেকে লাস্ট অব্দি যে প্রক্রিয়াতে বাধা দেওয়া এবং বাধা দিতে গিয়ে ব্যর্থ হয়ে অন্য ঘুরপথে এসআইআরটাকে কন্ট্রোল করা। প্রথমে বললো এসআইআর করতে দেব না, এসআইআর মানি না, তারপরে বললো কারো নাম বাতিল করা যাবে না, তারপরে ধীরে ধীরে ইউটার্ন করতে দেব, অবৈধ নাম বাতিল হবে না। এইভাবে প্যারাডাইম শিফট হয়ে যখন তিনি বুঝলেন যে এসআইআরটা একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, ভূভারতে কোনো শক্তি নিয়ে একে আটকায়, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এটা এসআইআর বন্ধ হবে না কোনো মূল্যে, সব হবে, সব বন্ধ হতে পারে, এসআইআর বন্ধ হবে না। তাহলে কি করা যাবে? এসআইআরটা যদি পুরোটা হয়ে যায়, যদি আমার দলের অক্সিজেন, এই ভুতুরে ভোটার, এই মৃত ভোটার, এই বহিরাগত ভোটার, এই বাংলাদেশি ভোটার, এখন আফগানিস্তানি ভোটার, পাকিস্তানি ভোটার, এগুলো যদি বাদ চলে যায় তাহলে তো শেষ সংক্রান্তি। তাই এদেরকে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? যেহেতু নির্বাচনের প্রক্রিয়াটা সে রাজ্যের, যে রাজ্যে কাজটা হচ্ছে সেই রাজ্যের সরকারি আধিকারিকরা করেন, কর্মচারীরা করেন। এবার তাদেরকে বাগে আনো। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে যাচ্ছেন নির্বাচনের সাথে যুক্ত এ রাজ্যের অসংখ্য আমার কর্মচারীরা, মনে রাখবেন 1 মাস 2 মাস নির্বাচনের কাজ করবেন, তারপরে আমারই কর্মচারী হবেন। এই যে ধমকানো চমকানো, যারা বাগে আসবে না তারা ধমকাবে, যারা ডিএ না পাওয়ার জন্য মেরুদণ্ডটা বিকয়নি রুখে দাঁড়িয়েছে তাদেরকে বাগে আনতে ধমকাচ্ছে। আর কিছু তাবেদার আছেন, কিছু একদম চাটা আছেন সমর্থক, যারা বিরোধী নেতাকে জুতো দেখান, অন্যায় করেন জুতোও দেখান। এরা অল্পতে খুশি, এরা ভিতরে ঢুকে গেছে, ঢুকে পুরোটা এমন ভাবে তোমাকে ম্যানিপুলেট করেছে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমরা দেখেছি 14 বছর বয়সী নাবালক বাবার সংখ্যা 85 লক্ষ। বাবা মানে দাদু এবং নাতির ডিফারেন্স, বয়সের ডিফারেন্স মাত্র 20 বছর। এরকম বহু ভয়ানক ভয়ানক তথ্য আমরা দেখেছি। আমরা এরপরে এটাও দেখেছি যে 1 মাসের মাথায় একজন ভদ্রমহিলা 2বার মা হয়েছে। আমরা এমন দেখেছি বার্থ সার্টিফিকেট 1 মাস আগে ইস্যু, বাচ্চা জন্মের আগে ইস্যু হয়ে গেছে। আমরা এমন দেখেছি যে এ রাজ্যে এসআইআর এর ফর্ম ছবি, এসআইআর এর ছবি একটা, আর বিএলওর হাত যশে পাশে হয়ে গেছে একটা ছবি, আর নির্বাচন কমিশনের ছবিটাকে সুন্দর করে উপর দিয়ে ব্লেড দিয়ে ঘষে হেজি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি লাভলি খাতুন তৃণমূলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশি নাগরিকটি, যার হাইকোর্টে যার সমস্ত নাগরিকত্ব প্রধান পদ ওবিসিএ বাতিল করে দিয়েছিল, যার জেলে থাকার কথা, তিনি গান পয়েন্টে রেখে বিএলওকে দিয়ে নাগরিকত্বে অ্যাপ্লাইটা করে দিয়েছে। এটা করেছে কোথা? এবার নতুন নবতম সংযোজন, খবরের কাগজও পর্যন্ত আপলোড করে দিয়েছে বিএলওরা, ডকুমেন্টস হিসেবে ব্ল্যাঙ্ক খবরের কাগজ দিয়ে দিয়েছে। এই যে এত কিছু করেছে, মমতা ব্যানার্জির কাছে একটা পরিসংখ্যান আছে যে এত কোটি ভুয়ো ভোটার। কারণ তিনি 2005 সালে চরণ সিং অটোয়ালের মুখে কাগজ ছুঁড়ে মেরে তিনি বলেছিলেন 1 কোটি বাংলাদেশি ভোটার বামফ্রন্টকে জিতিয়ে দিচ্ছে বছরের পর বছর। এরা বাংলার অর্থনীতিকে নষ্ট করছে, ভারতের অর্থনীতিকে নষ্ট করছে, ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, তাই তো বলেছে। তাহলে আজকে উনি 2005, আজকে 26-21 বছরে নিশ্চয়ই এই 1 কোটি ডিম পারতে 1 কোটি 20 বা 1.5 কোটি হয়েছে। উনি কতজনকে বাঁচাতে চেয়েছিল বিএলওদের মাধ্যমে, প্রশাসনকে নামিয়ে দিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে, সেই সংখ্যাটা ওনার কাছে আছে ব্যাকআপে, সেটাই মুখ ফসকে বেরিয়ে গেছে। আর এই যে ক্ষমা চাওয়া, যাদের নাম উঠতে পারছে না ক্ষমা করবেন কেন? এরা নাম না উঠলে ঠিক চাকরি চুরির মতন, চাকরিটা আলু পটল ঝিঙ্গের দরে কিনেছে অযোগ্যরা, এবার যেই চাকরিটা চলে গেছে এবার তো পেটাবে ধরে। তাই এদেরকে আশ্বাস দেওয়ার জন্য যেমন এই অযোগ্যগুলোকে এক্সটেনশন দিয়েছে,
বারবার উনি আশ্বাস দিয়েছেন তোমাদের অন্য জায়গায় চাকরি দিয়ে দেব। টেন্টেডদের সুপ্রিম কোর্টের না বলার পরেও অ্যাপ্লাই করতে সুযোগ দিয়েছেন। ঠিক আছে, এই যে মায়া, এই যে পিরিতি কাঁঠালের আঠা বলি না আমরা, এই যে পিরিত, এই ভুতুরে ভোটারদের প্রতি তার পিরিত, যে এরা তো বিভিন্ন টাকা পয়সা ভোট লুট করে মমতা ব্যানার্জির দলটাকে এই 15 বছর ধরে সমৃদ্ধ করে রেখেছিল। এদের নামটা না উঠলে তো এবার বাস দিয়ে পেটাবে, উজাড় করে দেবে, মুখ খুলবে। তাই তড়িঘড়ি এদেরকে আশ্বাস দিয়ে রাখলো ক্ষমা করবেন। শুধু এইটুক বললো না যে কাঁচা কাজটা 26,000 চাকরি চুরি হয়ে যাওয়ার পরে উনি বলেছিলেন টেন্টেডদের উদ্দেশ্যে, এটা আর এই ক্ষেত্রে বলেনি, বুঝিয়ে দিলেন আমি পরে তোমাদের ব্যবস্থাটা ঠিক করে নেব। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছি, লড়াই করেছি। হ্যাঁ, সুপ্রিম কোর্টে গেছেন, লড়াই করেছেন। তারপরে সুপ্রিম কোর্ট কি বলেছে আমরা লাইভ স্ট্রিমিং এ সারা পৃথিবীর লোক দেখেছি। সুপ্রিম কোর্ট বারবার বলেছেন আপনি নন, আপনার যোগ্য যে আইনজীবী দিয়েছেন শ্যাম দেওয়ান তিনি কথা বলুক। দ্বিতীয় বলেছেন আপনি তো যোগ্য দেননি আধিকারিক, 8,505 জন আধিকারিক বি গ্রুপের দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে তিনি ফিরেছেন। তিনি সাবাল করার পরবর্তীকালে সুপ্রিম কোর্টই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুলিশের আধিকারিক ডিজিপি কে শোকজ করেছে এবং ব্যক্তিগত হলফনামা দিতে বলেছে, আমরা দেখেছি তো। তাহলে এবার সুপ্রিম কোর্টে উনি সওয়াল করে আমাদের কৃতার্থ করেছেন, বঙ্গবাসীকে কৃতার্থ করেছেন, এবং আমরা প্রথম জানতে পেরেছি এবং মাননীয় সুপ্রিম কোর্ট জানতে পেরেছে এ সরকার লাস্ট 3 বছর ধরে কিভাবে পায়ে পা রেখে ঝগড়া করেছে এবং নির্বাচন কমিশনকে নির্লজ্জ সহযোগিতা করে গেছে। আজকে এই এসআইআরটা হলো না, ভারতবর্ষে 13টা মোট রাজ্যের এসআইআর, একটা হয়ে গেছে, 12টা চলছে। সবার পরে যারা শুরু করেছে সবার বেরিয়ে গেল। তুমি হিসাব বলি, তুমি যে গুজরাট চিৎকার করছে 11.4% লোকের নাম কাটা গেছে। এই যে চিৎকার করছে ছত্তিশগড় 10.6, এই যে চিৎকার করছে গোয়া প্রায় 11-12%, চিৎকার করছে তোমার তামিলনাড়ু, আইএনডিআই জোটের অন্যতম মুখ, তার রাজ্যে 14% ভোট কাটা গেছে এসআইআর এ। ওরা লিস্টও বের করে দিয়েছে 5টা রাজ্য। চলে আসো ইউপি, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, বিজেপি শাসিত, অবশ্যই 18% লোকের নাম কাটা গেছে, অর্থাৎ প্রতি 5 জন পিছু একজনের নাম কাটা গেছে। এই রাজ্যগুলো লাস্ট বয়ের থেকে ফার্স্ট বয় হয়ে গেল, কেউ কাউকে চট থাপ্পড়ও মারলো না। আর পশ্চিমবঙ্গ মাত্র 7.6% নাম কাটা গেছে, সবচেয়ে লোয়েস্ট নাম। তারপরে তুমি দেখলে 150 জন বিএলও মারা গেল, সরকারি চাপ সহ্য করতে না পারে, অবশ্যই স্টেট গভর্নমেন্টের চাপ। তারপরে তুমি দেখলে রাজ্যে একটার পর একটা এসআইআর কে কেন্দ্র করে ফারাক্কা থেকে শুরু করে চাকুলিয়ার থেকে শুরু করে কোথায় না ভাঙচুর হয়েছে শাসক দলের বিধায়ক, সাংসদ, নেতা মন্ত্রীদের হাত ধরে। দেখলে চট থাপ্পড়, বিরোধী বিএলওকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো, এমনকি বিএলওকে কাউন্সিলর অবৈধ নাম ঢোকাতে এত চাপ দিয়েছে যে তিনি সুসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। সোনালী সম্ভবত এই বেহালার ওদিকের কোনো, যাদবপুরের ওদিকের কোনো কাউন্সিলর, কোনো অ্যারেস্ট হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে এত বড় কাজ করার পরেও, এত ঘৃণ অপরাধ করার পরেও এদের বিরুদ্ধে কেন এফআইআর করেনি ডিজিপি। তারপরে তুমি বলবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবার জল মাপা শুরু করেছে, এই 1,20,00,000 নাম বাতিল হলে এদের একটা বড় অংশ যারা টাকা পয়সা অন্যান্য সুবিধা দিয়ে দিনের পর দিন রাজ্যে বসে আছে। কালকে তুমি যদি তুমি একটু প্রসঙ্গের বাইরে যাও, আমরা কালকে দেখলাম কি অমর একটা চিত্রনাট্য হলো। সেটা কি না, পশ্চিমবঙ্গের মানে দুই দুধেল গাই পশ্চিমবঙ্গ সরকারের, শুনতে খারাপ লাগে, আমার কথা নয়, আমি নিজের এই মুখে এই ধরনের কথাবার্তা আমি বলি না, কোট আনকোট মুখ্যমন্ত্রীর কথায়। হারুন রশিদ হাওড়ায় কিভাবে প্রকাশ্যে, যিনি এই হারুন রশিদ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রুস্তমের সহযোগী, লোকে বলে তৃণমূলের, তিনি হত্যা করলেন। বলে রাখি এই হারুন 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ফাইনালে।
তখন পাকিস্তানের পতাকা তুলেছিল হাওড়ার বুকে দাঁড়িয়ে, সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া দেখিয়েছিল, বাংলার মান কতটা উজ্জ্বল হয়ে গেছিল। বোঝো, সেই হারুন খুন করলো ওখানকার সফিয়া খান, মোহাম্মদ সফিয়া খান নামে একজন প্রমোটার কাম ওখানকার মাদক বিরোধী আন্দোলনের মুখ। বুঝতে হবে এটা, জানো। এবং সবচেয়ে বড়, তৃণমূল বলতেই পারে সমাজ বিরোধী, সব রাজ্যেই আছে। এই সমাজ বিরোধী মহারাজ হারুন উত্তর হাওড়ার বিধায়ক তোমার গৌতম চৌধুরী বাইকে বসে কি সুন্দর ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো সেলফির ছবি নয়, ভিডিওটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। একজনকে আর্চর দিয়েছে পুলিশ। প্রশ্নটা হচ্ছে, এই যে হারুন, রাসুদ, জাহাঙ্গীর, শাহজাহান, হামিদুল, আসাদুল, এদেরকে মমতা ব্যানার্জি কেন রাখতে চায় রাজ্যে? কারণ এরা ভোটের সময় ভোটটাকে ম্যানিপুলেট করে, ভোটটাকে লুট করে মমতা ব্যানার্জি ফিরহাদ হাকিমদের কলকাতার মসনদে বসিয়ে রাখে, যেখানে বিরোধী শূন্য করে দিনের পর দিন রাজত্ব। মমতা ব্যানার্জি বলে না নির্বাচন কমিশন নাকি ভোটারদের ভোটাধিকার খর্ব করেছে। তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ বলি। 2018 সাল পঞ্চায়েত ভোট, ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে সবচাইতে কালো দিন, যে 34% সিটে বিরোধীদের নমিনেশন দিতে দেয়নি তৃণমূল। খুনের পর খুন, রক্তগঙ্গা বয়ে গেছে। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল অনুব্রতর কথায়। 34% সিট উইদাউট কন্টেস্টে জিতেছে, এবং যেগুলো জিততে পারেনি সেগুলোতেও বিডিও এসডিওদের হাত ধরে উইনিং সার্টিফিকেট দেয়নি, বোর্ড গঠন করতে দেয়নি। আমার কথা নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে। পরিসংখ্যান মিলিয়ে দেখো, সেই বছর 1,75,00,000 বাঙালি পশ্চিমবঙ্গের ভোটারকে তৃণমূল ভোট কেন্দ্র অব্দি যেতে দেয়নি। তাহলে সেই তৃণমূল কথা বলছে ভোটারদের অধিকার নিয়ে, প্রশ্ন করছে তৃণমূল নেত্রী তড়িহড়ি এই স্বীকারোক্তিটা এটাই বোঝায় যে তিনি জানতেন কত শতাংশ ভোটার এখানকার অবৈধ। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রথমে 58 লাখ নাম বাদ দিয়েছে, তারপরে দেখো লুকিয়ে লুকিয়ে অনেকের নাম বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাহ, লুকিয়ে লুকিয়ে নাম বাদ দিয়েছে। কারা নাম বাদ দিয়েছে? বিএলও। কাদের? স্পেশাল আইন অনুযায়ী রাজ্যে বিএলও, ইআরও, এআরও সবটাই স্টেট গভর্নমেন্টের লোক। মঙ্গল গ্রহের থেকে নির্বাচন কমিশন কাউকে আনেনি। আর যে মানে ওই একটা পোস্ট তৈরি হয়েছিল, কি নাম যেন ওটার, যে পোস্টটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলেছিল এদের বলার কোনো এখতিয়ার নেই, যেটা এক্সটার্নাল অন্য রাজ্যের থেকে অবজারভার, মাইক্রো অবজারভারদের ভূমিকা নেই, আইনেই আছে লেখা, সুপ্রিম কোর্টও বলেছে এরা বলতে পারবে না, এরা কোনো এখতিয়ার নেই। তাহলে পুরোটাই রাজ্যের কর্মচারীদের দিয়ে আপনি করলেন। তারপরে বলছেন লুকিয়ে লুকিয়ে নামটা কাটা গেছে। আচ্ছা, লুকিয়ে নামটা কারা কাটলো? মঙ্গল গ্রহের প্রাণী নাকি মমতা ব্যানার্জি স্বীকার করে নিলেন তার কর্মচারী, যাদেরকে তিনি দিনের পর দিন দিয়ে দেননি, দিয়ে চাইলে কুকুর বলেছেন, চোর বলেছেন, ডাকাত বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা হাওয়া বুঝতে পেরে ঘুরে গেল? এটাই তিনি বোঝাতে চাইছেন। পুলিশ প্রশাসনও ঘুরে গেল। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু রাজ্যের কালকের মুখ্যমন্ত্রীর যে পরিসংখ্যান দেওয়া এবং সওয়াল জবাব, তাতে একটা জিনিস উন্মোচিত হলো, তিনি এই সংখ্যাটা জানতেন। কারণ তারই প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই কর্মকাণ্ডটা হচ্ছিল। আটকে গেছে সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি এক্সিকিউটিভের মাঝখানে ঢুকে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রথম কোন রাজ্যে এক্সিকিউটিভ ব্যর্থ হয়েছে বলে জুডিশিয়ারিকে এগোতে হয়েছে। এটা বাংলার জন্য গর্বের নয় রে, লজ্জার লজ্জার লজ্জার, 3 লজ্জার। মুখ্যমন্ত্রী তো বলছেন যে কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, কে হিন্দু, কে মুসলিম আমি দেখি না, যারই নাম বাদ দিক আমি প্রতিবাদ করব। দেখুন, উনি অনেক কথাই বলেন। আচ্ছা, অ্যাকোয়াটিকায় গানের অনুষ্ঠানটা হচ্ছিল রাজ্যের পুলিশ প্রশাসনের মদত ইয়েতে, পারমিশন নিয়ে। অন্তত পুলিশ তো বলেনি আমাদের পারমিশন ছাড়া বেআইনি হচ্ছিল। আচ্ছা, ওখানে তার দুধেল গাইরা যখন গিয়ে রমজান মাসের জন্য ওখানে গিয়ে হুজ্জতি করলো, তাদের ধর্মাচরণ কি বাধা হচ্ছে, ওই পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শব্দ ব্যবহার করলো না কেন? একটা গীতা পাঠ করতে গেলে রাস্তায় প্রকাশ্যে
হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় তোমার। আর প্রকাশ্যে দিবালোকে হুলিগানিজমটা করলো, রাজ্য সরকার চুপ, স্পিকটি নট। রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজধর্ম চোখে ফেট্টি মেরে বন্ধ করে রাখলেন। কেন? কার স্বার্থে? কোন অ্যাপিসমেন্টের জন্য? আজকে উনি বলছেন আমি হিন্দু মুসলমান দেখি না। আচ্ছা, ভালো কথা, রাজধর্ম তাই বলে, হিন্দু মুসলমান সেকুলার রাষ্ট্রে দেখতে নেই। তাহলে আপনি জনগণের ট্যাক্সের টাকায় আজকে মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন কেন? ও, এই অ্যাপিসমেন্ট মুসলিম তোষণ করতে গিয়ে হিন্দু ভোট যখন রেড়ে করে চলে যাচ্ছে বিরোধীদের দিকে, তখন আপনি শিরে সংক্রান্তি দেখছেন, সিঁদুরে মেঘ দেখছেন। তাই জনগণের ট্যাক্সের টাকায় আরো একটা বেআইনি কাজ আপনি করলেন, মন্দির উদ্বোধন করতে বেরো গেলেন। আচ্ছা, আমি ছেড়ে দিলাম। এই ইয়েতে হুমায়ুন কবির, আপনার দলের প্রাক্তন বিধায়ক, সাসপেন্ড করে রেখেছেন। প্রাক্তন বলাটাও ভুল, তৃণমূলের আর সাসপেনশন ৮০০ পাখি, ঠিক আছে, তাকে করেছেন। তিনি যে বাবরি মসজিদটা উদ্বোধন করলো, আপনার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে সেটা মদত দিল কেন? এটা আপনার রাজধর্ম? আপনার দলের ক্যাবিনেটের মধ্যে বসে থাকা একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেদিন কলকাতায় দাঁড়িয়ে বলছেন আগে জেলাগুলোকে টাইট দেবো, তারপরে কলকাতাকে টাইট দেবো ওয়াকআপ নিয়ে, তারপরে ম্যাসাকার হলো, জাফরাবাদে বাপ দরিদ্র হিন্দু তুলসীর মালা পরা বাবা ছেলে খুন হলো। আপনার ক্যাবিনেটের অন্যতম নেতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম যখন দাওয়াতে ইসলামের ডাক দেয়, ইসলামে জন্ম না নিলে দুর্ভাগ্য বলে, প্রকাশ্যে উস্কানি দেয়, আপনি বেসরকারি মিডিয়ার সামনে বলেন আমি তো শুনতে পাইনি। এই যে একটার পর একটা অ্যাপিসমেন্ট করে যাচ্ছেন। উত্তর দিনাজপুরের হামিদুল, আপনার বিধায়ক দলের, বলেছিল একটি মেয়েকে তালিবানি কায়দায় অত্যাচার করছিল, তিনি তার মতে গিয়ে ভারতের সংবিধান মেনে ভালোবেসেছিল আরেকটি ছেলেকে, মেরেছিল বলে তার সওয়ালে কি বলেছিলেন? তিনি বলেছিলেন এটা মুসলিম ধর্মে হয়। আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে হিন্দু মুসলিম একটা অসম্প্রীতির বাতাবরণ আপনি ঢুকিয়ে দিয়েছেন 11 সালের পর থেকে, যে বাংলা সংস্কৃতি চিরতরে বিসর্জন হয়ে গেছে, বাংলার ঐতিহ্য আজকে ভুলুণ্ঠিত। এরপরেও আপনাকে মুসলিমদের একটা পবিত্র উৎসবে গিয়ে, রেড রোডে গিয়ে, যেখানে ধর্মাচরণটা হয়, ওরা পবিত্রভাবে ধর্মাচরণটা করে, সেখানে গিয়ে আপনাকে ভোট চাইতে হয়। আপনি ওই ধর্মীয় মঞ্চটাকেও পলিটিসাইজ করে দিয়েছেন। তারপরে আপনি বলছেন আমি হিন্দু মুসলমান দেখি না। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে সাম্প্রদায়িক রাজনীতির চাষটা করছেন, কমিউনাল রাজনীতির, এইটার বিষময় ফলটা বাংলার ঐতিহ্যে একটা বড় ধরনের ঝড় তুলবে। মিলিয়ে নাও। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है।
मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।